বকুলপুর গ্রামে সালমা তার মা জুলেখার সাথে থাকত। তার আব্বা 7 মাস আগেই মারা গিয়েছিলেন। এখন বাড়িতে মাত্র দুজনই ছিল, মা আর মেয়ে। দুজনেই ছিল একে অপরের একমাত্র নির্ভর। কিন্তু কিছুদিন ধরে জুলেখার শরীরটা খুব অসুস্থ থাকছিল। সালমা, আমার মনটা খুব ঘাবড়ে যাচ্ছে, জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে যেন কোনো অঘটন ঘটতে চলেছে। মা, কিছু হবে না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সব ঠিক করে দেবেন। আপনি এখন ঘুমিয়ে পড়ুন। জুলেখা আর কিছু না বলে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে নিলেন। সকাল 10টা বেজে গেছে, অথচ জুলেখা এখনও বিছানায় শুয়ে আছেন। সালমা ঘুম থেকে উঠে মায়ের দিকে তাকায়। মা এখনো ওঠেননি? উনি তো রোজ সকালে সবার আগে উঠে যেতেন। থাক, আজ ঘুমোতে দিই, হয়তো ক্লান্ত হয়ে গেছেন, আমি সব কাজ করে নেব। সে ঘরের সব কাজ শেষ করে মায়ের পাশে এসে বসে এবং তাকে জাগানোর চেষ্টা করে। মা, এবার উঠুন না, দেখুন রোদ মাথায় এসে গেছে, আমি সব কাজ করে ফেলেছি। এবার চলুন একটু পানি খেয়ে নিন, কিছু খেয়ে নিন। কিন্তু জুলেখা কোনো সাড়া দিচ্ছেন না। সালমা বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। সে কান্নায় ভেঙে পড়ে। মা, এ কি হলো? মা, উঠুন না, আমার ভয় করছে মা। সালমার চিৎকার শুনে গ্রামের কিছু লোক দৌড়ে তাদের বাড়িতে আসে। সালমা মেয়ে, কি হয়েছে? আরে কেন চিৎকার করছিস? বল, কি হয়েছে? আমি অনেকক্ষণ ধরে মাকে জাগাচ্ছি, কিন্তু উনি কিছুই বলছেন না। ওনার হাত ধরতেই সেটা নিচে পড়ে গেল। দেখুন না, ওনার কিছু হয়ে যায়নি তো? ঠিক আছে, আমি দেখছি, তুই সরে যা বেটি। ঘরের ভেতরে তারা জুলেখাকে মৃত অবস্থায় দেখতে পায়। গ্রামের খালেক জুলেখার হাত পরীক্ষা করেন এবং চোখের দিকে তাকান। তারপর তিনি নিশ্চিত হয়ে চুপচাপ সরে যান। বেটি, এখন আর কিছু করার নেই। তোর মা রাতেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, উনি আর কখনো উঠবেন না। না, এমন বলবেন না। প্রথমে বাবাকে কেড়ে নিলেন, আর এখন মাকেও। আমি কি কোনো পাপ করেছিলাম যে আমার সবকিছু কেড়ে নেওয়া হলো? আমি এখন কার ভরসায় বাঁচব? কে আছে আমার? হায় আল্লাহ, এটাই কি দেখা বাকি ছিল? এই বাচ্চা মেয়েটা এত বড় দুঃখ এত কম বয়সে কিভাবে সহ্য করবে? ও এখন কার বাড়ি যাবে? কে ওকে আশ্রয় দেবে? ভাই, আমার অবস্থা তো তুমি জানো। আমার দুটো মেয়ে আগের থেকেই আছে, ঘরের খরচ কোনো মতে চলে। এখন আর কাউকে পোষা আমার পক্ষে সম্ভব না। তোমাদের কি একটুও লজ্জা করছে না? একটা নিষ্পাপ মেয়ে এভাবে কাঁদছে, আর তোমরা ওকে বোঝা ভাবছো? ওর তো নিজের চাচা আর চাচি আছে, ও ওনাদের কাছেই যাবে। কেউ যদি ওকে না রাখে তো ওরা রাখবে, রক্তের সম্পর্ক বলেও তো কিছু আছে। জুলেখার মৃত্যুর পর তার জানাজা সম্পন্ন হয়। পরের দিন গ্রামের মোড়ল একটি পঞ্চায়েত ডাকেন। কাশেমকে ডাকো, ওর ভাবি আর এই দুনিয়ায় নেই। ওর ভাইজি এখন একা হয়ে গেছে, এটা ওরই দায়িত্ব। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি কাশেমের বাড়ি গিয়ে ওকে খবর দিচ্ছি। কাশেম, এখন তোকে সালমাকে নিজের বাড়িতে রাখতে হবে। ওর আর কেউ নেই, ও তোরই রক্ত। আরে, আমি কেন রাখবো ওকে? আমার নিজের খরচই তো ঠিকমতো চলে না। দুটো ছেলে আছে, চাকরি নেই, তার উপর অসুস্থ বউ। এখন ভাইজিকে আমি কি করে পালবো? ওকে আর কেউ কেন রাখতে পারবে না? আরে কাশেম, ও তোর রক্ত, এটা তোর দায়িত্ব। তুই যদি না রাখিস তাহলে কে রাখবে? আল্লাহ যখন তোকে জিজ্ঞাসা করবেন তখন কি জবাব দিবি? আমি কাউকে কোনো জবাব দিতে চাই না। আমার কারোর জন্য চিন্তা নেই। হ্যাঁ, আমি কাউকে রাখতে পারবো না, আর আমার কারো প্রতি সহানুভূতিও নেই। ব্যাস। সেই বিচারে সালমার চাচা কাসেম রেগে সেখান থেকে চলে যায়। কি নির্লজ্জ চাচা, নিজের ভাইজিকে এই অবস্থায় ফেলে চলে গেল। সময় সব দেখে, একদিন ওকেও জবাব দিতে হবে। সালমার সব কথা শোনে এবং চোখের জল মুছে মোড়লকে নিজের পরিস্থিতির কথা বলে। মোড়ল মশাই, এখন আমার আর কারোর দরকার নেই। আমি কারোর উপর বোঝা হতে চাই না। আমি একাই থাকব, আর আমার মায়ের মতো পরিশ্রম করে নিজেকে বাঁচিয়ে রাখব। আপনাদের সবাইকে ধন্যবাদ।
গ্রামবাসীরা সালমার সাহস দেখে চুপ হয়ে যায়। এরপর থেকে সালমা তার পুরনো ছোট বাড়িতে একাই থাকতে শুরু করে। অন্যদিকে কাসেমের স্ত্রী বিলকিস তাকে সংসারের অভাব নিয়ে নানা কথা জিজ্ঞেস করে। আপনি সকাল সকাল গ্রামবাসীদের সঙ্গে কোথায় গিয়েছিলেন? আরে ভাই তো আর নেই, ভাবিও আমাদের ছেড়ে চলে গেছে। গ্রামবাসীরা জোর করে সালমাকে আমাদের সাথে রাখতে বলছিল, কিন্তু আমি পরিষ্কার মানা করে দিয়েছি যে আমি ওই মেয়েকে রাখব না। আরে যে নিজের মা বাবাকে খেয়ে ফেলেছে, কে জানে আমাদের দুজনকেও না খেয়ে ফেলে। আপনি খুব ভালো করেছেন। আমাদের বাড়িতে আগে থেকেই সমস্যা কম নেই, তার উপর অন্য কারোর বোঝা আমরা বইতে পারব না। এখন শোনো, আমি ভেবেছি এবার খেতে কিছু নতুন চাষ করব, আর তার জন্য আমার টাকার দরকার। আমি মহাজনের কাছ থেকে ধার নেব আর ভালো বীজ আর সার এনে খেতে লাগাবো। ঠিক আছে, আপনার যেমনটা ঠিক মনে হয় তেমনই করুন, কিন্তু খেয়াল রাখবেন ধার নেওয়া সহজ, শোধ করা নয়। আরে তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। কাসেম কোনো উপায় না দেখে মহাজনের বাড়িতে যায়। মহাজন সাহেব, আমার কিছু টাকা ধার চাই। এবার আমি খেতে কিছু নতুন চাষ করার চেষ্টা করতে চাই। ফসল তৈরি হলেই আমি পুরো টাকা আপনাকে ফিরিয়ে দেব। আপনি শুধু একটু ভরসা রাখুন। দেখ কাসেম, আমার সুদের হার তো তুই জানিস, আমি কম সুদে দিই না। যদি রাজি থাকিস তো টাকা নিয়ে যা, না হলে আমার কাছে কোনো আশা রাখিস না। হ্যাঁ, ঠিক আছে মহাজনজি, আমি রাজি। আপনি শুধু টাকাটা দিয়ে দিন। এবার আমি পরিশ্রম করে এক এক পয়সা শোধ করে দেব। মহাজন তাকে ঋণ হিসেবে টাকা দেয়। সেই টাকায় কাসেম বাজার থেকে ভালো বীজ ও সার কিনে আনে এবং দিন রাত খেটে পরিশ্রম করে। এভাবেই 4 মাস কেটে যায়। একদিন কাসেম ও বিলকিস তাদের সোনালী ফসলের খেতে বসে কথা বলছিল। বিলকিস, আল্লাহর কৃপায় এবার ফসল খুব ভালো হয়েছে। দেখিস, এবার আমরা গ্রামের সবচেয়ে ধনী হয়ে যাব। আর কয়েকদিনের মধ্যেই ফসল কাটার সময় হয়ে যাবে, তখন অনেক টাকা আসবে। আপনি এত পরিশ্রম করেছেন গো, আল্লাহ দেখেছেন, আর উনি আপনাকে নিশ্চয়ই ফল দেবেন। কিন্তু সেই রাতে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। আরে দেখুন গো, বাইরে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে, হাওয়াও খুব জোরে বইছে, মনে হচ্ছে কোনো ঝড় এসে গেছে। আরে না, এমনটা হওয়া উচিত নয়, না হলে আমার সব পরিশ্রম বরবাদ হয়ে যাবে। পরের দিন সকালে কাসিম খেতে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, এ কি হয়ে গেল? আরে, আমার সব ফসল বরবাদ হয়ে গেল, সব ঝড়ে নষ্ট হয়ে গেছে। আমার কাছে তো আর কিছুই রইল না। আমি মহাজনকে টাকা কিভাবে দেব? ও তো আমাকে ছাড়বে না। কাসেম বাড়ি ফিরে মাটিতে বসে মাথা ধরে কাঁদতে থাকে এবং বিলকিসকে নিজের দুর্ভাগ্যের কথা বলে। আরে বিলকিস, আমি তো বরবাদ হয়ে গেলাম। সব ফসল ওই ঝড় আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, সব জলে পচে গেছে। এখন আমরা কি করব? মহাজন যখন টাকার জন্য আসবে, আমি কি দেব? আমি বরবাদ হয়ে গেলাম। তখনই মহাজন সেখানে এসে আরে ও কাসেম, কতদিন ধরে তো টাকার জন্য অপেক্ষা করছি। আরে এবার তো বাড়াবাড়ি হয়ে গেল। 1-2 দিনের কথা হলে বুঝতাম, কিন্তু এখন তো মাস কেটে গেল আর তোর কোনো পাত্তা নেই। আজ এসেছি তো খালি হাতে ফিরব না। ও মহাজনজি, আমার কথা শুনুন। বৃষ্টিতে সব বরবাদ হয়ে গেছে, খেতে কিছুই বাঁচেনি। আমি চাইলেও আপনার টাকা শোধ করতে পারবো না, কিন্তু আমি পালিয়ে যাইনি। আমি কথা দিচ্ছি, আপনার টাকা পাই পাই করে বুঝিয়ে দেব। আমাকে একটু সময় দিন। আরে কাসেম, বাজে কথা বলিস না। আমি আগেই বলেছিলাম, তুই মরে যা না হলে বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার সময় মতো টাকা চাই। এখন যদি টাকা না থাকে তাহলে আমাকে জমি ফিরিয়ে দে, না হলে এমন কিছু কর যাতে আমার ক্ষতিপূরণ হয়। ও মহাজনজি, শুধু 5 মাস সময় দিন, আমি আমার ক্ষেত আবার তৈরি করব। এবার যা হবে সব আপনাকে দিয়ে দেব। আমি আপনার পায়ে পড়ছি মহাজনজি, আমার কথা একটু বুঝুন। ঠিক আছে, 5 মাস আরো দিলাম, কিন্তু কান খুলে শুনে নে, এরপরে আর একটা দিনও পাবি না। এরপরেও টাকা না দিলে তোর ঘর ক্ষেত সব নিলাম করে দেব। টাকার জন্য চাপ দেয় এবং চলে যায়। বিলকিস, দেখো আমাদের হাল অবস্থা কিরকম হয়ে গেছে।
মহাজন সোজাসুজি বলে দিয়েছে যদি 5 মাসের ভেতরে তার ঋণ পরিশোধ না করি তাহলে আমাদের বাড়ি ঘর জমি জায়গা সব নিলাম করে নেবে। এখন কিছু একটা করতে হবে, না হলে আমরা পথে বসে পড়ব। ওগো, কি করবে? আল্লাহ তো আমাদের সাথ দিচ্ছেন না। সবকিছু তো আমাদের শেষ হয়ে গেল। এখন তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি একটা কথা ভাবছি বিলকিস, কেননা সালমাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। এখন তো সবার জানা হয়ে গেছে যে আমি পাল্টে গিয়েছি। যদি তাকে এখন আপন করে নিয়ে ভালোবাসার কথা বলি তাহলে সে আসতে আপত্তি করবে না। আর যদি সে আমাদের বাড়িতে আসে তাহলে তার নামে সব জায়গা জমি আমার নামে করে নেব, আর ওই জমিতে চাষাবাদ করে মহাজনের সব ঋণ পরিশোধ করে দেব। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এমনিতে সে মেয়েটি একেলা, যদি এটা করে আমরা লাভবান হই তাহলে দেরি করার কি আছে? এরপর কাসিম ফোন দিয়ে এটে সালমার কাছে যায়। বেটি সালমা, আমার ভুল ক্ষমা করে দে মেয়ে। তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমার মাথায় চিন্তাভাবনার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি তোকে কতটা কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমার মন বদলে গেছে মেয়ে। আমি তোকে আমার সাথে রাখতে চাই, তোকে সেই সব কিছু দিতে চাই যা একটা সন্তান তার বাবা মায়ের কাছ থেকে পায়। চাচা, আপনি সত্যি বলছেন তো? আমার তো এখন কারোর উপর ভরসা নেই, কিন্তু যদি সত্যি আপনি আমাকে আপন করে নিতে চান তাহলে আমি আপনার সাথে চলতে রাজি। আমারও ভালো লাগবে যে আমারও কেউ আপন আছে। সে সালমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। প্রথমে বিলকিস আর কাসেম তাকে খুব আদর যত্ন করে এবং ভালো ভালো খাবার খাওয়ায়। তারা সালমার সাথে খুব মিষ্টি করে কথা বলে। এটিম সালমার এসব খুব ভালো লাগে। কয়েকদিন পর কাসেম একটি কাগজ নিয়ে এসে সালমাকে কিছু একটা বুঝিয়ে সই দিতে বলে। মেয়ে সালমা, এখন তুই আর আমার ভাই ঝিনোস। আমি তোকে আমার মেয়ে বানাচ্ছি। এই কাগজগুলো দেখ, এগুলোর উপর তোর টিপসই দিয়ে দে, তাহলে তুই আমার দত্তক নেওয়া মেয়ে হয়ে যাবে। চাচা, আপনি তো বলছিলেন আমি আপনার মেয়ের মতো। যদি এই কাগজে আমি আঙুলের টিপসই দিই আর যদি আমি আপনাদের সত্যিকারের মেয়েই হয়ে যাই তাহলে আমি অনেক খুশি। আমাকে অনেক ভালো লাগবে। আমিও ভাবব যে আমারও কেউ দুনিয়াতে আছে। সালমা সরল বিশ্বাসে খুশিতে কাগজটিতে টিপসই দিয়ে দেয়। সই পাওয়ার পর কাসিম কাগজটি নিয়ে হাসতে শুরু করে। সালমা মেয়ে, তুই যে টিপসই দিয়েছিস সেটা কোনো সাধারণ কাগজ ছিল না, ওটা তোর ঘর আর জমির আসল কাগজ ছিল। এখন ওই ঘর আমার হয়ে গেছে আর তোর এখানে থাকার কোনো দরকার নেই। যা এখান থেকে। হ্যাঁ, একদম ঠিক বলছেন। এখন তুই আর এই ঘরে থাকতে পারবি না। এখন এই ঘর থেকে বেরিয়ে যা। চাচি, আপনারা এমন কেন বলছেন? চাচা তো বলেছিলেন আপনারা আমাকে মেয়ে বানিয়ে রাখবেন। আমি তো আপনাদের উপর ভরসা করে এসেছিলাম। আমি কি করে জানব যে আপনারা আমার সাথে এমন প্রতারণা করবেন? আরে চুপ কর, অনেক হয়েছে। এখন এখান থেকে বেরিয়ে যা। আর বেশি কথা বললে তোর জন্য ভালো হবে না। যা, বেরিয়ে যা আমাদের ঘর থেকে। তুই ভেবেছিলি আমরা তোকে মাথায় তুলে রাখবো? তুই তো বোকা। চল এখন যা, ভাগ এখান থেকে। এরপর তারা সালমাকে ঘর থেকে বের করে দেয়। হায় আল্লাহ, আমি কি ভুল করেছিলাম যে আমার আপন জনেরাই আমার সাথে প্রতারণা করলো? এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কি করব কিছুই বুঝতে পারছি না। সালমা রাস্তায় বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে রাস্তার পাশেই বসে পড়ে। হে আল্লাহ, আমার অনেক খিদে লেগেছে। যদি আমি এখন কিছু না খেতে পাই তাহলে রাস্তায় মরে পড়ে যাব। আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছু খাইনি। এরপর সে একটি ছোট ঘরের দরজায় কড়া নাড়ে। একজন বৃদ্ধা দরজা খোলেন। আপনার কাছে যদি কিছু থাকে তো দিন। আমার কাছে তো বেশি কিছু নেই, শুধু কিছু বাসি ভাত বেঁচে আছে। যদি তুই চাস তাহলে ওটাই নিয়ে আসি। হ্যাঁ দাদি, ওটাই দিন। বৃদ্ধা তাকে বাসি ভাত খেতে দিলে ক্ষুধার্ত সালমা তা তাড়াতাড়ি খেয়ে নেয়।
তারপর সে একটি গাছের নিচে বসে নিজের মনেই কথা বলতে থাকে। কেঁদে কিছু হবে না। যদি আমাকে বাঁচতে হয় তাহলে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আমি আর কারো ওপর বোঝা হব না। এখন এটাই আমার দুনিয়া। আমি এখান থেকেই শুরু করব। কর্তামশাই, আমাকে কিছু কাজ দিন। আমি যে কোনো কাজ করতে রাজি আছি। আপনি যে কাজ করতে বলবেন আমি সেই কাজটিই করব। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত আছি, শুধু আমার একটি কাজের প্রয়োজন। আরে কাজ তো আছে, আমার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘর বাড়িগুলো মোছামুছি করতে হবে, আর সব কাজ ঠিকমতো করতে হবে। যদি তুই করতে পারিস তাহলে কর। কর্তামশাই, আমি অবশ্যই করব। আমি অনেক পরিশ্রম করে আপনার সব কাজ করে দেব। শুধু আপনি আমাকে একটি সুযোগ দিন। বাঁচার তাগিদে সালমা মহাজনের বাড়িতে কাজ করতে শুরু করে। কিছুদিন পর কাজের জমানো টাকা দিয়ে সে কাঠের একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে। এখন এটাই আমার দুনিয়া। আমি এখান থেকেই শুরু করব। অন্যদিকে কাসেম আবার তার খেতে কাজ শুরু করে। আরে বিলকিস, দেখবে এবার আমাদের ফসল খুব ভালো ফলবে। যদি আল্লাহ চান তো আমরা আবার ধনী হয়ে যাব আর মহাজনের সব ঋণ পরিশোধ করে দেব। ওগো হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। এবার তো জমির ফসল বেশ ভালোই দেখাচ্ছে। আল্লাহ করুন যেন এবার আমাদের কষ্টের মূল্যটা আমরা পাই। কিন্তু এক রাতে আবার ঝড় ও বৃষ্টিতে কাসেমের ফসল নষ্ট হয়ে যায়। সকালে সে খেতে গিয়ে সব বরবাদ দেখে আশ্চর্য হয়ে যায়। হে আল্লাহ, এসব কি হয়েছে? আমার সব ফসল বরবাদ হয়ে গেছে, সবকিছু ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন তো আমার কিছুই বেঁচে রইল না। আমি মহাজনের কাছে কিভাবে জবাব দেব? সে তো আমাকে এইবার ছাড়বে না। কাসেম বাড়ি ফিরে জমিনে বসে কাঁদতে থাকে। তখন তার পাশে এসে বিলকিস বসে। থামুন গো, এবার তো থামুন। এই কান্নায় আর কিছু বদলাবে না। যা বুনেছি তাই কেটেছি। আমরা ওই নিষ্পাপ সালমার সাথে যা করেছি তার ফল তো পেতেই হবে। আমরা দুজন ওকে ঘর থেকে বের করে দিয়েছি, ওর জমি কেড়ে নিয়েছি, ওর মন ভেঙে দিয়েছি। এসব তারই শাস্তি। শাস্তি তো পেয়েছি বিলকিস, এখন মনে হচ্ছে আমরা ক্ষমারও যোগ্য নই। এখন ওর সামনে গেলেও ও ক্ষমা করবে কি করবে না জানি না, কিন্তু ওর ভাঙা মন আমাদের অবশ্যই অভিশাপ দেবে, আর সেই অভিশাপ আমাদের পুরো জীবন জ্বালিয়ে দেবে। কিন্তু গু, একবার তো চেষ্টা করা উচিত। হয়তো ওর মন বড়। এদিকে সালমা যখন লোকমুখে চাচা চাচির এই অবস্থার কথা জানতে পারল, তখন সে চুপচাপ তাদের বাড়িতে আসলো আর কাসেমের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াল। তুই এখানে কিভাবে আসলি সালমা? এত কিছু সহ্য করার পর তুই আমাদের দেখতে কেন আসলি? এখনো তোর মনে আমাদের জন্য জায়গা আছে? রক্তের সম্পর্ক কোনোদিনও শেষ হয় না। আপনারা যা করেছেন সেটা ভুল ছিল, আর সেটা সাজা আপনারা পেয়েছেন। আর তারপর সাজা দেওয়ার আমি কে? আমি তো শুধু এটাই চাই যে এখন আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন আর আগে এই ধরনের ভুল না করেন। মেয়ে সালমা, আমরা খুব লজ্জিত। তোর সাথে যা কিছু করেছি তার জন্য আমরা নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবো না। তুই আমাদের ক্ষমা করে দে মেয়ে। তোর সব জমি তোকে ফিরিয়ে দেওয়া হলো। যা আমরা কেড়ে নিয়েছিলাম সেটা তোরই হক ছিল, আর এখন সেই হক তোরই পুরোটা পাওয়া উচিত। তুই পরিশ্রম কর, নিজের পরিচয় তৈরি কর, আর আমাদের ক্ষমা করে দে মেয়ে। আমি কোনো সম্পদ চাই না। আপনারা যে বদলে গেছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আপনারা আমাকে যে কষ্ট দিয়েছেন সেটা আমি পিছনে ফেলে এগিয়ে যেতে চাই, আর এখন পরিশ্রম করে বাঁচতে চাই। সময় কেটে যায়। সালমা নিজের পরিশ্রমে ফসল ফলায় এবং ভালো ফলন পায়। সে প্রমাণ করে দেয় সততা আর পরিশ্রমের জয় নিশ্চিত। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।